নেক্সট পড়বো আমরা যে ফোকাস তল এবং গৌণ ফোকাস বলতে আমরা কি বুঝি। ফোকাস তল হচ্ছে যে কোনো দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে প্রধান অক্ষের সাথে উলম্বভাবে যে তলটা আমরা কল্পনা করি তাকে আমরা বলি ফোকাস তল। দেখো এই যে অবতল দর্পণটার এটা হচ্ছে প্রধান অক্ষ এবং এই এফ পয়েন্টটা হচ্ছে ওর মুখ্য ফোকাস। তো এই মুখ্য ফোকাসকে নিয়ে এই যে তলটা, সবুজ রঙের এই যে তলটা, এটা কিন্তু প্রধান অক্ষের ওপর লম্ব একটা তল। তো এই তলটাকে বলা হয় ফোকাস তল। তো প্রথমে যেটা জানতে হবে ফোকাস তল পাই কি করে বা গৌণ ফোকাস বলতে আমরা কি বুঝি। দেখো আমরা আগে মুখ্য ফোকাস বলতে পড়েছিলাম যে সমস্ত রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হওয়ার পর, প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, সেটা হচ্ছে মুখ্য ফোকাস বিন্দু। কিন্তু যে সমস্ত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে না এসে অসীম দূরত্ব থেকে কোনো বস্তু থেকে আলোক রশ্মিগুলো আসছে, অসীম দূরত্ব থেকে আসা মানে আমরা প্যারালাল রে হিসেবে ধরে নেব, কিন্তু তারা যদি প্রধান অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল করে এসে পড়ে, মানে প্রধান অক্ষের যদি সমান্তরাল না হয়, তখন দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর তারা কিন্তু দেখা যায় এই ফোকাস তলের ওপর বিভিন্ন বিন্দুতে মিট করছে। যেমন ছবিতে যে এই যে রশ্মিগুলোর জন্য এই বিন্দুগুলো প্রতিফলিত হওয়ার পর F1 পয়েন্টে মিট করেছে, ঠিক আছে। সিমিলারলি বিভিন্ন অ্যাঙ্গেলে আপতিত হওয়ার জন্য এই ফোকাস তলের ওপর অবস্থিত বিভিন্ন বিন্দুতে এরা মিলিত হয়। এই বিন্দুগুলোকে বলা হয় গৌণ ফোকাস। মানে একটা পার্টিকুলার দর্পণের মুখ্য ফোকাস একটাই হবে, কিন্তু গৌণ ফোকাস কিন্তু অনেকগুলো হতে পারে এই আপতিত রের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। মানে প্রধান অক্ষের সাথে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে পড়ে বিভিন্ন গৌণ ফোকাস আমরা পাবো, এবং এই তলটাকে আমরা বলবো ফোকাস তল। সিমিলারলি উত্তল দর্পণের ক্ষেত্রেও এটি হচ্ছে ফোকাস তল, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা করবো এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রমাণ। যে কোনো দর্পণের ফোকাল লেন্থ, ফোকাস দূরত্ব, মানে পোল মানে মেরু আর ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলে ফোকাস দূরত্ব, এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, ঠিক আছে। তো এখানে ছবিটা তোমরা দেখো, এম ডট এইটা হচ্ছে একটা অবতল দর্পণ। আচ্ছা, এইটা হচ্ছে ওর প্রধান অক্ষ, পি হচ্ছে পোল, এফ হচ্ছে ফোকাস বিন্দু, সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, একটা বি এ হচ্ছে আপতিত রশ্মি, এ দর্পণের উপর এসে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে এডি পথে চলে যায়। আচ্ছা, এখন এই সি এ হচ্ছে এই দর্পণটির বক্রতা ব্যাসার্ধ, কারণ সি যদি মানে এই যে গোলকটার সেন্টার যদি এটা হয়, তাহলে সি পি যেমন এর বক্রতা ব্যাসার্ধ, সি এও হচ্ছে ওর বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করছি। আচ্ছা, নেক্সট এগুলো তো বোঝা গেল, এবং এফ পি দূরত্বটাকে আমরা স্মল এফ দ্বারা ইন্ডিকেট করছি। আচ্ছা আচ্ছা, এই ছবিতে দেখো কয়েকটা অ্যাঙ্গেল আমরা দেখাচ্ছি। যেমন হচ্ছে এই যে মানে আপতিত রশ্মিটা, এই প্রতিফলক, এটা যদি প্রতিফলক হয় তাহলে প্রতিফলকের উপর এ পয়েন্টটা হচ্ছে আপতন বিন্দু, তার উপর যে অভিলম্ব সেটা হচ্ছে এই এসি, কারণ এই অভিলম্বটা কিন্তু রেডিয়াস, এবং রেডিয়াস কিন্তু এই প্রতিফলকের উপর লম্ব হয়। তাহলে এটা যদি আপতিত রশ্মি হয়, এটা যদি প্রতিফলিত রশ্মি হয়, তাহলে আপতন কোণও থিটা হবে, প্রতিফলন কোণও থিটা হবে। আবার বি এ এবং এই প্রধান অক্ষ এরা দুজন সমান্তরাল রেখা, আর এসি হচ্ছে ছেদক, তাহলে এই বি এ সি এবং এ সি পি এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। আবার এ সি এফ ত্রিভুজের জন্য বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, অতএব এ এফ পি এই বহিস্থ কোণটার ভ্যালু হয়ে যাবে 2 থিটা। আচ্ছা, তাহলে অন্তস্থ কোণ মানে এ সি এফ ত্রিভুজের এই যে এফ কোণটা, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি। এটা যদি 2 থিটা হয়, বাকিটা পড়ে আছে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। আচ্ছা, এবার ত্রিভুজের ধর্মানুযায়ী আমরা কি জানি, ধর এটা একটা ত্রিভুজ, এ ডট বি ডট সি ডট একটা ত্রিভুজ, তার তিনটের অ্যাঙ্গেল হচ্ছে এ বি সি,
ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা জানি কি যে যে কোনো বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাতটা কনস্ট্যান্ট হয়। যেমন কি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এ ডট সি ডট বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণ মানে হচ্ছে এ কোণ, অতএব সাইন অফ এ ইকুয়াল টু এ ডট বি ডট কোণ মানে এই বাহুটা এবং তার বিপরীত কোণ মানে হচ্ছে বি কোণ সাইন বি, এবং বি ডট সি ডট বাহু তার বিপরীত কোণ হচ্ছে সি সাইন সি। তাহলে এ ডট সি ডট ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু এ ডট বি ডট ডিভাইডেড বাই সাইন বি এবং বি ডট সি ডট ডিভাইডেড বাই সাইন সি। তো এটা ত্রিভুজের এই ধর্মটা যদি আমরা আমাদের এই এ সি এফ ত্রিভুজের ক্ষেত্রে পুট করি, সেখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বলতে পারি কি যে এই লাইনটা আমরা পাচ্ছি ক্যালকুলেশনের মাধ্যমে, এবং সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা মানে অ্যাকচুয়ালি সাইন 2 থিটা, এবং প্রথম এবং থার্ড এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করলে আমরা সি এফ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কি আর সাইন থিটা বাই সাইন 2 থিটা, বা সি এফ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আর বাই 2 কস থিটা। ঠিক আছে, এবার ছবিতে দেখো এপি ইকুয়াল টু কত, সিপি মাইনাস সি এফ। সিপি মানে হচ্ছে ক্যাপিটাল আর মানে রেডিয়াস অফ কার্ভেচার। তো সেখান থেকে পিএফ ইকুয়াল টু পাচ্ছি আমরা আর মাইনাস আর বাই 2 কস থিটা। এবার উপাক্ষীয় রশ্মি তাদেরকেই বলবো যাদের ক্ষেত্রে এই থিটা অ্যাঙ্গেলটা খুব ছোট। যদি থিটা ইকুয়ালটা আমরা 0 ধরে নিই তখন এফপি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি আর বাই 2, অর্থাৎ এফপি মানে ফোকাস দূরত্ব, এফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের হাফ। আচ্ছা, একটু আগে আমরা প্রমাণ করলাম যে যে কোনো গোলীয় দর্পণ মানে উত্তল বা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। তো আগের প্রমাণটা আমরা করেছি, যে প্রমাণ করলাম সেটা কিন্তু মার্জিনাল রে বা প্যারাক্সিয়াল রে মানে উপাক্ষীয় বা পরাক্ষীয় যে কোনো রকমের রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য হয়। ঠিক আছে, কিন্তু এখন আমরা শুধুমাত্র তোমার হচ্ছে যেটাকে বলা হয় মানে প্যারাক্সিয়াল রে, যেটাকে তোমরা বলো মানে উপাক্ষীয় রশ্মি, তার জন্য আমরা কিন্তু এই প্রমাণটা আরেকবার করব। ঠিক আছে, তো এখানে দেখো যে আমরা একটা অবতল দর্পণ নিয়েছি এবং অবতল দর্পণটা হচ্ছে এম ও এম ডট। ঠিক আছে, সিও হচ্ছে প্রধান অক্ষ, পি কিউটা হচ্ছে আপতিত রশ্মি আর কিউ আর হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর সি কিউটাও কিন্তু এই দর্পণের ওপর লম্ব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে আমরা বলতে পারি কি আপতন কোণ পি কিউ সি ইকুয়াল টু প্রতিফলন কোণ সি কিউ এফ দুজনের সমান। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কি বলতে পারি, এই যে দুটো রেখা এরা কিন্তু প্যারালাল রেখা আর কিউ সি হচ্ছে ছেদক, তাহলে দুটি একান্তর কোণ এই কোণটা আর এই কোণটা এরা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, মানে পি কিউ সি একান্তর কোণ কার সাথে, কিউ সি এফ এর সাথে। ঠিক আছে, তো এই দেখো পি কিউ সি সমান কিউ সি এফ পাচ্ছি, আর যেহেতু প্রতিফলনের সূত্র অনুযায়ী এরা দুজন সমান, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি কি যে এই কোণটা আর এই কোণটা এরা দুজন সমান, কারণ যেহেতু এই কোণটার সাথে সমান, আবার এই কোণটা সমান, অর্থাৎ এইটা আর এইটা সমান কোণ। ঠিক আছে, এবং এই যে ত্রিভুজটার এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা এরা দুজন যদি সমান হয়, আমরা বলতে পারি এই বাহুটা, এই এফ সি বাহু এবং এই এফ কিউ বাহু কিন্তু সমান হবে। ঠিক আছে, অতএব এফ সি বাহু ইকুয়াল টু এফ কিউ বাহু। ঠিক আছে, আচ্ছা এবার বলছে যে এই যে দুটো বাহু আমি সমান পেয়ে গেলাম এফ সি ইকুয়াল টু এফ কিউ। এখন এই দর্পণটার উন্মেষ খুব ক্ষুদ্র মানে এই যে কিউ পয়েন্ট আর ও পয়েন্টটা একদম কাছাকাছি অবস্থিত পয়েন্ট, ফলে আমরা এফ কিউ ইকুয়াল টু এফ ও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা পাচ্ছি কি
এফ ও ইকুয়াল টু সি এফ, ঠিক আছে, এই দুটো যে দূরত্ব সমান, তাহলে এফ ও ইকুয়াল টু কী হচ্ছে, বা সিও ইকুয়াল টু কী হচ্ছে, সি এফ প্লাস এফ ও, বা সিও ইকুয়াল টু, মানে এই যে দূরত্বটা এই দূরত্বের দ্বিগুণ হবে, ঠিক আছে। তো সেই রেসপেক্ট আমরা বলতে পারি কি, এই ও এফ দূরত্ব, যেটাকে আমরা কি বলি ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমরা স্মল এফ দ্বারা ইন্ডিকেট করেছি, সেটা হচ্ছে সিও, মানে বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা স্মল আর দিয়ে ইন্ডিকেট করেছি, তার অর্ধেক হবে। অতএব এফ ইকুয়াল টু r/2, কার জন্য, ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের জন্য। সিমিলারলি একই প্রসেসে আমরা এই উত্তল দর্পণের জন্য প্রমাণ করতে পারবো এফ ইকুয়াল টু r/2। আচ্ছা, কোনো দর্পণের প্রতিফলন ক্ষমতা বলতে আমরা কি বুঝি? প্রতিফলন ক্ষমতা মানে হচ্ছে 1/f, ঠিক আছে। মানে কোনো দর্পণ মানে তার উপর আপতিত যে রশ্মিগুলোকে কত ভালোভাবে প্রতিফলিত করতে পারে, তার যে ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন পাওয়া যায় এই ইকুয়েশন থেকে, ঠিক আছে। এবার সমতল দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি, সমতল দর্পণের হচ্ছে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে অসীম, মানে আরটা হচ্ছে ইনফিনিটি, তার প্রতিফলন ক্ষমতার ভ্যালু হয়ে যায় কত, 0 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, গোলীয় দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন, ঠিক আছে। আমাদের এই চ্যাপ্টারটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে কোনো টাইপের বস্তুকে কোনো দর্পণের সামনে রেখে তার প্রতিবিম্বের আকার, আকৃতি, অবস্থান, প্রকৃতি নির্ণয় করা, ঠিক আছে। তো এটা করতে গেলে প্রথম যে কাজ করতে হবে, আমাদেরকে একটা রে ডায়াগ্রাম আঁকতে হবে, মানে বিভিন্ন দর্পণকে রেখে তার সামনে একটা মানে অবজেক্ট, মানে বস্তু রাখা হয় এবং দেখা হয় তার প্রতিবিম্ব কোথায় পাওয়া যাচ্ছে, এবং রে ডায়াগ্রাম ইউজ করে আমরা এই ছবিগুলো নির্ণয় করি। তো তার জন্য প্রথমে আমাদেরকে আগে জানতে কয়েকটা সূত্র বা কয়েকটা ঘটনা জানতে হবে, যে আলোক রশ্মি কোনো দর্পণের ওপর কোন পথে এসে আপতিত হলে কোন পথে প্রতিফলিত হবে, ঠিক আছে। বেসিক্যালি 4টে ল আছে, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। প্রথম রুলটা দেখো, প্রথম রুল কি বলছে, এটা একটা অবতল দর্পণ, এই সূত্রগুলো উত্তল দর্পণের ক্ষেত্রেও ইকুয়ালি প্রযোজ্য, ঠিক আছে। যে রেটা ওর প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের উপর পড়বে, প্রতিফলিত হওয়ার পর ও কিন্তু ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে, এটা হচ্ছে ফার্স্ট রুল। দেখো এখানেও তোমরা দেখতে পাচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি প্রতিফলিত হওয়ার পর ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে চলে যায়, ঠিক আছে। বা তোমার হচ্ছে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে চলে যাচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, যদি উত্তল দর্পণ হয় মনে হবে ফোকাস বিন্দুতে অপসৃত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই রেটা যদি প্যারালাল রে, মানে প্যারালাল রেই আসুক, কিন্তু যদি প্রধান অক্ষের সাথে কিছু অ্যাঙ্গেল করে আপতিত হয়, তখন ওরা প্রতিফলিত হওয়ার পর ফোকাস বিন্দুতে মিলিত না হয়ে ফোকাস তলের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে মিলিত হবে, মানে গৌণ ফোকাসে মিলিত হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রুল কি বলছে, এখানে যে 2 নম্বর রুল বলছে যে রেটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, সে গিয়ে দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি একই পথে ফিরে যাবে। তার কারণ কি, এই যে গোলকটা, এই গোলকের রেডিয়াসই হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই বরাবর কোনো রশ্মি পড়া মানে লম্ব আপতন হয়, তো এই ক্ষেত্রে আপতন কোণ 0 হয়, প্রতিফলন কোণও 0 হয়, এবং রশ্মিটি একই পথে ফিরে চলে যায়। যেটা তোমাদের এখানে 3 নম্বর পয়েন্টটা, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যখন কোনো রশ্মি যাচ্ছে, যে পথে আপতিত হয় প্রতিফলিত রশ্মি সেই পথেই ফিরে যায়, ঠিক আছে। আচ্ছা, থার্ড পয়েন্ট কি বলছে দেখো, যে রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে দর্পণের উপর আপতিত হয়, সেই প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট বলছে প্রতিফলনের জেনারেল ল, যে রশ্মিটা গিয়ে পোলের ওপর আপতিত হবে, সে প্রতিফলিত হওয়ার পর এই পথে চলে যাবে, এবং আপতন কোণ আই, প্রতিফলন কোণ আর সমান হবে, ঠিক আছে। এই 4টে ল আমরা ইউজ করে, এখানে দেওয়া আছে লগুলো, এই 4টে লকে ইউজ করে আমরা যাবতীয় প্রবলেম সলভ করব, ঠিক আছে। তো প্রথম আমরা অবতল দর্পণ নেব, তার সামনে দর্পণ থেকে বিভিন্ন দূরত্বে বিভিন্ন বস্তু রাখবো, এবং রে ডায়াগ্রাম এঁকে তার প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, আকার ইত্যাদি লক্ষ্য করব, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট যেটা কাজটা করছি দেখো, এই ছবিতে তোমরা দেখো, এখানে কি দেখতে পাচ্ছ, যে এটা একটা অবতল দর্পণ,
এইটি হচ্ছে অবতল পৃষ্ঠ। আচ্ছা, এ বি একটা বস্তু যেটা কিন্তু অসীম দূরত্বে অবস্থিত বলে আমরা ধরে নিচ্ছি, এবং যখনই আমরা অসীম দূরত্বে কোনো বস্তু আছে বলে ধরবো, আমরা ধরে নেবো তার থেকে প্যারালাল রে নির্গত হয়। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে এই যে প্যারালাল রেটা, এটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের ওপর আপতিত হলো। তিনটে প্যারালাল রে, এটা এটা এটা। ঠিক আছে, এবং এই রেগুলো দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর অবস্থিত মানে মুখ্য ফোকাস বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, যে প্রপার্টিগুলো দেখো, যে যদি দর্পণের সামনে বস্তু অসীম দূরত্বে থাকে, তাহলে তার যে প্রতিবিম্বটা তৈরি হয়, সেই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে ফোকাসে। ঠিক আছে, আচ্ছা, যদি এখন দেখো কোনো দর্পণ থেকে অসীম দূরেতে কোনো বস্তুর অবস্থান মানে কি, সেই বস্তুটাকে আপাতভাবে দেখলে একটা ক্ষুদ্র বস্তু হিসেবে মনে হবে, যেটাকে আমরা পয়েন্ট অবজেক্ট বলতে পারি, এবং তার যে ইমেজটা এখানে তৈরি হচ্ছে বিন্দুতে দেখো, সেটাও কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, মানে বিন্দুবৎ। তো তার যে প্রতিবিম্ব তৈরি হয়, সেই প্রতিবিম্বটাও কিন্তু একটা বিন্দু সাইজ প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব এটা কিন্তু সদ্বিম্ব, কারণ কি, এই পয়েন্টে তিনটে প্রতিফলিত রশ্মি মিলিত হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে সদ্বিম্ব। এবং এই যে সদ্বিম্বটা, এটা কিন্তু মানে অবশীর্ষ হয়, উল্টানো হয়। ঠিক আছে, সেটা আমরা পাশের ছবি দেখলে বুঝতে পারবো। দেখ, এই ছবিতে অসীম দূরত্বে একটা পেন্সিলের ছবি আছে, সেখান থেকে তিনটে প্যারালাল রে এসে দর্পণের উপর আপতিত হলো, এবং প্রতিফলিত হওয়ার পর তিনটে রেই দেখো এই বিন্দুতে মিলিত হচ্ছে। এই বিন্দুটা কিন্তু মুখ্য ফোকাস নয়, এটা গৌণ ফোকাস, কারণ এ প্রধান অক্ষের ওপর অবস্থিত নয়, এই ফোকাস তলের উপর অবস্থিত একটা বিন্দু। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ছবিটাকে বড় করে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি আমরা এই পেন্সিলটারই একটা কিন্তু উল্টো প্রতিবিম্ব এখানে পাচ্ছি, মানে পেন্সিলটা ছিল সোজা, তার একটা উল্টো প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, যাকে আমরা বলি অবশিষ্ট প্রতিবিম্ব। আচ্ছা, এই ছবিতেও দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটা বহু দূরে অবস্থিত গাছ থেকে অনেকগুলো প্যারালাল রে এসে এই অবতল দর্পণে আপতিত হওয়ার পর তারা এইখানে রাখা একটা স্ক্রিনে গিয়ে মিলিত হচ্ছে, এবং একটা গাছটির একটা উল্টো ইমেজ তৈরি করছে। ঠিক আছে, উল্টো প্রতিবিম্ব সদ্বিম্ব তৈরি করছে। ঠিক আছে, তো অবতল দর্পণ থেকে এই যে দূরত্বটা, অবতল দর্পণ থেকে ফোকাসের এই মেরুর থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে কিন্তু ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের উপর এই পয়েন্টকে বলা হয় মুখ্য ফোকাস, এবং তার মধ্যে দিয়ে কল্পিত উলম্ব তল যে বরাবর এই স্ক্রিনটা রাখা আছে, তাকে কিন্তু বলা হচ্ছে যে ফোকাস তল। ঠিক আছে, এবং যে পয়েন্টে গিয়ে এই রশ্মিগুলো মিলিত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে গৌণ ফোকাস। বস্তু যদি অসীম দূরত্বে থাকে, তাহলে তার যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাসে বা ফোকাস তলে, এবং এই প্রতিবিম্বটা কেমন দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু সৎ, এবং এটা অবশ্যই অবশীর্ষ হয়, এবং বস্তুর তুলনায় আকারে অত্যন্ত ক্ষুদ্র হয়। এই ছবিতে দেখো পেন্সিলের আকার আর তার প্রতিবিম্বের আকার তুলনা করলেই তোমরা বুঝতে পারবে প্রতিবিম্বের আকার কিন্তু পেন্সিলের আকারের তুলনায় ক্ষুদ্র হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ব্যাপারটা এটা হচ্ছে যে যদি বস্তু অসীম আর বক্রতা কেন্দ্রের মধ্যে, এটা একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, এটা বস্তু অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝখানে এই পয়েন্টে অবস্থিত, এই বি হচ্ছে একটা অবজেক্ট। তাহলে আমরা একটু আগে যে রুলগুলো পড়েছি, সেই রুল অনুযায়ী যে আলোক, এই মোমবাতির শিখা থেকে ধরো দুটো আলোক রশ্মি নির্গত হচ্ছে, মানে এই শিখার প্রতিবিম্ব পেতে হলে আমাদেরকে দুটো আলোক রশ্মি নিয়ে মিনিমাম দুটো আলোক রশ্মি নিয়ে মানে রে ডায়াগ্রাম আঁকতে হবে। তো তোমার শিখার ওপরে এ পয়েন্ট থেকে একটা রশ্মি প্রধান অক্ষের প্যারালালে গিয়ে প্রতিফলিত হওয়ার পর ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, এ থেকে আরো একটা রশ্মি নির্গত হয়ে সি মানে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে একই পথে ফিরে আসছে।
এই দুটো প্রতিফলিত রেকে যখন আমরা ছেদ করছে সেই পয়েন্টটা হচ্ছে এ ডট পয়েন্ট। এ ডট পয়েন্টে আমরা এ বিন্দুর কিন্তু সদ্বিম্ব পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এবার এখান থেকে যদি আমরা প্রধান অক্ষের ওপর একটা লম্ব টানি তাহলে এটাই হবে এই মোমবাতির প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা আমরা কি প্রকৃতি জানতে পারলাম? প্রতিবিম্বটা কিন্তু তৈরি হচ্ছে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, ঠিক আছে, এফ আর সির মাঝখানে। এই প্রতিবিম্ব একটা সৎ প্রতিবিম্ব এবং এটা থেকে উল্টো প্রতিবিম্ব, সেই জন্য এটাকে আমরা বলবো অবশিষ্ট প্রতিবিম্ব, এবং এটা কিন্তু বস্তুর তুলনায় আকার ছোট হয়, ঠিক আছে। নেক্সট যেটা চলে যাব, বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে, ঠিক আছে, পিকিউ একটা বস্তু, এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে এটি অবস্থিত। একটা রে প্রধান অক্ষের প্যারালালে গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, আরেকটা রে ফোকাসের মধ্যে দিয়ে যাওয়ার পর প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের প্যারালালে যাবে। দুটো প্রতিফলিত রশ্মি ওভারল্যাপ করে যে পয়েন্টটা পেলাম স্মল পি, এই পয়েন্টে ক্যাপিটাল পি পয়েন্টে সদ্বিম্ব গঠন হয়, ঠিক আছে। এবারে এখান থেকে যদি আমরা প্রধান অক্ষের ওপর লম্ব টানি, এই স্মল পি স্মল কিউ হয়ে যাচ্ছে ক্যাপিটাল পি, এই যে বস্তুটার সদ্বিম্ব, ঠিক আছে। এই বৈশিষ্ট্য আমরা কি দেখলাম, যেখানে মানে দর্পণের সামনে যে পয়েন্টে মানে বস্তু বক্রতা কেন্দ্রে যদি থাকে তাহলে তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, ঠিক আছে। প্রতিবিম্বটা সৎ হবে, প্রতিবিম্বটা কিন্তু অবশিষ্ট, কারণ দেখো এই বস্তুর উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে, অবশিষ্ট হবে, এবং বস্তুর যা হাইট প্রতিবিম্বের সেম হাইট হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মানে আস্তে আস্তে আমরা বস্তুকে অসীম দূরত্ব থেকে দর্পণের মেরুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এখন বস্তুটা এই পয়েন্টে অবস্থিত, মানে সি আর এফ এর মাঝে। তো একটা রে তো এখান থেকে বেরিয়ে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, আরেকটা রে হচ্ছে লম্বভাবে গিয়ে দর্পণের উপর পড়ে প্রতিফলিত রশ্মিটা কিন্তু বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যাবে। এই দুটো প্রতিফলিত রশ্মি এ ডট পয়েন্টে ওভারল্যাপ করে, অর্থাৎ আমরা বলতে পারি এই যে এ পয়েন্টের প্রতিবিম্ব গঠন হয় এ ডট পয়েন্টে, বি পয়েন্টের প্রতিবিম্ব গঠন হয় বি ডট পয়েন্টে। তার মানে এ বি এই যে বস্তুটা, এই বস্তুর ইমেজ তৈরি হয়ে যাচ্ছে, এইটা মানে প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। আর এই প্রতিবিম্বের কথা যদি আমরা আলোচনা করি তাহলে এই প্রতিবিম্বটা কিন্তু কি দেখব, প্রতিবিম্বটা তৈরি হচ্ছে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝখানে, এবং এটা অবশ্যই সৎ অবশিষ্ট, কিন্তু বস্তুর তুলনায় এর আকার বড়, অর্থাৎ এটা বিভূতৃত, মানে প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় বৃহৎ হয়। নেক্সট হচ্ছে বস্তু যদি ফোকাসে অবস্থিত হয়, দেখো এই ছবি, একটা রে প্যারালালি গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে যাবে এবং আরেকটা রে লম্বভাবে দর্পণের উপর আপতিত হয়ে লম্ব পথে ফিরে যাবে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারের মধ্যেই যাবে। তো এই যে দুটো প্রতিফলিত রশ্মি এটা কিন্তু সমান্তরাল রশ্মি এবং এরা অসীমে গিয়ে মিলিত হওয়ার সম্ভাবনা এদের থাকে, ঠিক আছে। তাই এই ছবিতে দেখা এই যে পেন্সিলটা যেটা ফোকাসে অবস্থিত তার থেকে দুটো রে প্রতিফলিত হওয়ার পর প্রতিবিম্ব ইনফিনিটিতে গঠন, মানে অসীম দূরত্বে গঠন হওয়ার কথা। এবং এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, প্রতিবিম্ব সৎ হয়, অবশিষ্ট হয় এবং অসীমভাবে বিবর্ধিত হয়, মানে বস্তুর তুলনায় প্রতিবিম্বের আকার বহুগুণ বড় হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ধারণা করতে পারি বস্তু যদি ফোকাসে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্ব তৈরি হবে অসীম দূরত্বে, বস্তু যদি অসীম দূরত্বে অবস্থিত হয় তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। নেক্সট পয়েন্ট হচ্ছে বস্তু যদি ফোকাস আর মেরুর মধ্যে অবস্থিত হয়, পিকিউ বস্তু এফ ও পয়েন্টের মাঝখানে অবস্থিত। তো রে ডায়াগ্রাম যদি অঙ্কন করি তাহলে দেখব দুটো প্রতিফলিত যে রশ্মি, এই দুটো রশ্মি কিন্তু অপসারী রশ্মি, মানে প্রতিফলিত হওয়ার পর কোনো পয়েন্টে গিয়ে ওরা মিলিত হবে না, বরং অপসারী হয়ে যাবে। তো এই দুটো প্রতিফলিত রশ্মিকে যদি আমরা কাল্পনিকভাবে পিছন দিকে এক্সটেন্ড করি তাহলে দেখব দুটো রশ্মি স্মল পি পয়েন্টে গিয়ে ছেদ করছে। অতএব এই মনে হয় যেন স্মল পি পয়েন্ট থেকে এই দুটো রশ্মি অপসৃত হচ্ছে, অতএব স্মল পি হয়ে যাচ্ছে ক্যাপিটাল পি পয়েন্টের অসৎবিম্ব, এবং এই যে পি কিউ বস্তুটার প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে স্মল পি স্মল কিউ, ঠিক আছে। এবং এই প্রতিবিম্বের প্রকৃতি কি, প্রতিবিম্বটা অবশ্যই অসৎ, কারণ মনে হচ্ছে যে এই পয়েন্ট থেকে রশ্মিগুলো বেরিয়ে আসছে, অপসৃত হচ্ছে। প্রতিবিম্ব যেদিকে
মানে বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথাও সেই দিকে, অর্থাৎ এরা দুজন সমশীর্ষ। এবং প্রতিবিম্বের আকার কিন্তু বস্তুর তুলনায় অনেক বড় হয়, অর্থাৎ প্রতিবিম্ব হচ্ছে বিবর্ধিত। আচ্ছা, তো এটা তো হলো অবতল দর্পণের ব্যাপার। তাহলে অবতল দর্পণের সমস্ত ব্যাপারটাকে যদি আমরা এক কথায় বলতে চাই, তাহলে বলতে পারি অবতল দর্পণ থেকে বস্তু যখন অনেক দূরে অবস্থিত থাকে, তখন মানে যখন অসীমে অবস্থিত থাকে, তখন তার প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে। এবার ধীরে ধীরে যখন আমরা, এবং সেই প্রতিবিম্বের আকার অত্যন্ত ক্ষুদ্র হয়, একদম পয়েন্ট মানে বিন্দুর মতো হয়, ঠিক আছে। এবার যদি ধীরে ধীরে আমরা বস্তুকে যদি অবতল দর্পণের কাছে নিয়ে যাই, তাহলে প্রতিবিম্বের যে সাইজ প্রথমে আস্তে আস্তে বাড়তে থাকে। পরপর ছবিগুলো লক্ষ্য করলে দেখতে পাবে, এখানে প্রতিবিম্বের সাইজ হচ্ছে এটা, নেক্সট প্রতিবিম্বের সাইজ বেড়েছে, সদ্বিম্ব এরা, এখানে প্রতিবিম্বের সাইজ, সদ্বিম্বের সাইজ আরও বেড়েছে। আচ্ছা, যখন বস্তু ফোকাসে অবস্থিত হয় তখন কিন্তু প্রতিবিম্ব তৈরি হয় অসীম দূরত্বে, এবং সেটা অসীমভাবে বিবর্ধিত হয়, সেটা কিন্তু সদ্বিম্ব হয়, অবশিষ্ট হয়, ঠিক আছে। নেক্সট বস্তুকে যদি মানে ফোকাস থেকে আরও মেরুর দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু আমরা সদ্বিম্ব পাবো না, আমরা পাই অসৎবিম্ব, কিন্তু সেটাও কিন্তু বিবর্ধিত হয়, ঠিক আছে। তার মানে অবতল দর্পণের একদম কাছে ফোকাস আর মেরুর মধ্যে কোনো বস্তু রাখলে তার যে প্রতিবিম্ব সেটা কিন্তু বিবর্ধিত প্রতিবিম্ব হয় এবং সমশীর্ষ প্রতিবিম্ব হয়, ঠিক আছে, অসৎ প্রতিবিম্ব হয়।